This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH এবার কিছু কিছু কথা আছে যে কথাগুলো একদম ছোটবেলার থেকে আমাদের একদম হাড়ে মজ্জার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, একদম এমনভাবে বলা হয় যে আপনি সেটার বাইরে অন্য কিছু ভাবতেই পারবেন না। আপনারা জানেন বীরভোগ্য বসুন্ধরা, ঠিক এরকম একটা কথা। যারা জেতে একমাত্র তাদের জন্যই এই পৃথিবীটা। আমরাও সারাদিন ধরে ওই জয়ীদের গল্প বলি বিভিন্ন রকমভাবে, যারা জেতেন আর কি। সেটা সোজা রাস্তায় না বেঁকা রাস্তায় সেটা পরের প্রশ্ন, কিন্তু জয়ীদের গল্প সেটাই তো সবসময় করি। কখনো হিরোদের গল্প করতে দেখেছেন? হিরোদের জন্য সমবেদনা থাকে, কিন্তু তার বাইরে হিরোরা কখনো হিরো হয় এটা ভাবতে পেরেছেন? আসলে আমরা যা ভাবি, যা বলি, যার খবর রোজ করি, আজকের দিনটা তার থেকে একটু অন্যরকম। আজকে হিরোর গল্প বলবো। আসলে এমন এক হিরো যে হয়তো আপনাকে আমাকে নতুনভাবে আমাদের নিজেদের সম্পর্কে হয়তো ভাবতে শেখাচ্ছে আমাদের। তবে আমাদের দেশ নয়, জাপানের এক হিরো ঘোড়ার গল্প আপনাদের বলি। এই হিরো ঘোড়ার নাম হারু হতে পারত, হিরো হতে পারত, আদর করে সবাই বলতো হিরো, কিন্তু তা না। এই ঘোড়াটার নাম হচ্ছে হারু উরারা। এবার এই ঘোড়াটা 113টা রেসে নেমেছিল। কে যে বলেছিল তাকে সে এরকম রেসের ঘোড়া হতে পারে, কিন্তু সে দৌড়েছিল। এবার এই 113টা রেসে নেমে একটাতেও সে জিততে পারেনি, মানে জীবনে একটা প্রতিযোগিতাতেও জিততে পারেনি। যে কটাতে নেমেছে সব কটাতে তার মালিক হেরেছে, কিন্তু তাতে তার সেলিব্রিটি হওয়াটা আটকায়নি। বারবার হেরে যাওয়ার জন্যই এই ঘোড়াটা বিখ্যাত হয়ে গেছে জাপানে। হারু উরারাকে নিয়ে মোবাইল গেম পর্যন্ত তৈরি হয়ে গেছে। বিভিন্ন জাপানিজ কার্টুনে হারু উরারা জায়গা করে নিয়েছে। গত 9 সেপ্টেম্বর তার মৃত্যু হয়, আর তারপর শ্রদ্ধায় সম্মানে চোখে জল আর হাতে ফুল নিয়ে জাপানের মানুষজন তাকে শেষ বিদায় জানিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হারু উরারার অবিচুয়ারি লেখা চলছে, সবাই স্মরণ করছে। আর দেখে কিরকম মনে হচ্ছে না যে দুনিয়ায় মানুষ বিশ্বাস করে জো জিতা ওহি সিকান্দার, সেই দুনিয়ায় হারটাকে উদযাপন করা যায়। হারি তো আমরা সবাই, প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে। আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদেরও জন্য কোথাও ওই হারু উরারা একটা ব্যতিক্রমী চরিত্র বা একটা অনুপ্রেরণা হতে পারে কি? হারু উরারা আমাদের হয়তো বলতে পারে যে হারু যারা হেরে যায় না তারা পিছিয়ে পড়ে না, তারাও সেলিব্রিটি হতে পারে। একবার ভেবে দেখুন তো, একজন হিরোর প্রতি জাপানিদের এই সম্মান প্রদর্শন আমাদের জন্য কত বড় একটা অনুপ্রেরণা। বিশেষ করে চারপাশে যখন হিরো চিকিৎসক, হিরো শিক্ষক, হিরো ছাত্রছাত্রী, হিরো বিচার প্রার্থী, সোজা কথায় জীবন যুদ্ধে হেরে যাওয়া আপনার আমার মতো সাধারণ মানুষে ভর্তি। হারটাই যারা ভবিতব্য ধরে নিয়েছে এবং হারটাকে স্বীকার করে নিয়ে সবসময় দমে থেকেছে, লজ্জায় মুহ্যমান হয়ে থেকেছে। কিন্তু হারু উরারাকে দেখলে হয়তো আমরাও ওই হারটাকে সেলিব্রেট করতে পারি। ইনফ্যাক্ট কি মনে হচ্ছে জানেন তো, হয়তো হারু উরারাকে কেউ দেখেননি, অথবা কেউ দেখেছেন ওই শিক্ষকরা যারা ওই হারকেও হয়তো সেলিব্রেট করছেন। জাপানের লোকজন শুধু হিরোদের সম্মান করতে পারে না, হারটাকে সেলিব্রেট করে না। আমরাও পারি। শিক্ষকরা দেখিয়েছেন আমাদের কি করে। হাইকোর্টে প্রাথমিকের চাকরি বাতিল মামলার একটা শুনানি চলছিল। এবার চাকরি বাতিল মামলা মানেই তো বুঝতেই পারছেন একদল হিরোর মামলা। সেই শুনানিতে নিজেদের হারটাও তো এক প্রকার মেনেই নিয়েছেন ওই শিক্ষক আর শিক্ষক হতে চাওয়া চাকরি প্রার্থীদের একাংশ।
সেটা জানার পরও আপনাদের মনে হতে পারে যে আরে জাপানের যেরকম সব রেসে হারা একটা ঘোড়া আছে, আমাদেরও তেমন হারতে হারতে দেওয়ালে পিঠ টেকে যাওয়া কিছু শিক্ষক আছে, হেরো শিক্ষক। কিন্তু তারা যথার্থই হয়তো হারু উড়ারা, জানেন তো, কারণ তারা ওই বললাম হারটাকে সেলিব্রেট করছেন। সমুদ্রে একটার পর একটা ঢেউ আসে। নিয়োগ দুর্নীতিও কি সমুদ্রের মতো, যার একটার পর একটা ঢেউ আছড়ে পড়ছে বাংলার শিক্ষা জগতে? এসএসসির 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর, প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিলে সিলমোহর পড়ে যাওয়াটা কি স্রেফ সময়ের অপেক্ষা? প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিলের জন্য 2023 সালে নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ও প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা ঘুরে ফিরে আসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। মূল মামলাকারীর আইনজীবীর সওয়াল, হয় প্রশিক্ষণ না থাকা 32,000 শিক্ষককে অ্যাপটিটিউড টেস্টের ফুল মার্কস অর্থাৎ 5 নম্বর দেওয়া হোক, না হলে সকলের 5 নম্বর কেটে নেওয়া হোক, তাতে অনেক কম শিক্ষকের চাকরি যাবে। এই সওয়াল জবাবের মধ্যে হার স্বীকার করে নেওয়াটার বিষয়টা কোথায় আছেন ভাবছেন তো? দেখুন, রাতের সব তারা যেমন দিনের আলোর গভীরে থাকে, দিনের বেলা দেখা যায় না, তেমন এই সওয়ালের মধ্যেই হার সেলিব্রেট করার বিষয়টা রয়েছে। এবং সেটা বুঝতে হলে আগে ওই 5 নম্বরের গুরুত্বটা বুঝতে হবে। 2014 সালের পরীক্ষা, আর সেই পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট 50 নম্বরের পরীক্ষা এবং মৌখিক আর অ্যাপটিটিউড টেস্টের জন্য তার মধ্যে বরাদ্দ ছিল 10 নম্বর। এই অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে ক্লাসরুমে বাচ্চাদের কিভাবে পড়াবেন সেটা ওই একদম হাতে কলমে করে দেখিয়ে দেওয়া। সেটা বোঝানোর জন্য বরাদ্দ 5 নম্বর নিয়ে সেই সময় চরম দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন মামলাটা হাতে নেন, যখন সওয়াল জবাব চলতে থাকে, তার হাতে কাগজপত্র আসে, তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে পর্ষদ অ্যাপটিটিউড টেস্টটা নেয়নি, কোনো পরীক্ষাই হয়নি। পরীক্ষা না নিয়েই বরাদ্দ 5 নম্বর ওই হরিণ লুটের মতো বিলিয়ে দেওয়া হয়েছে দাগি শিক্ষকদের। দাগিরা একদম 5-এ 5 ফুল মার্কস, আর যারা যোগ্য তারা কেউ 1, কেউ 2, কেউ 3। আসলে দাগিদের ফুল মার্কস দেওয়ার কারণটা তো একটাই ছিল, যাতে ওই যোগ্য পরীক্ষার্থীরা পিছিয়ে যান। তারা পিছিয়ে গেছিলেন। যারা লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়েছেন তাদের তুলনায় অনেক অযোগ্য যারা অনেক কম নম্বর পেয়েছেন তারা প্যানেলে জায়গা পেয়ে গেছেন। এই দুর্নীতিটা ধরতে পেরেই 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন তিনি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিলেন। এবার ঢাকি বলতে শুধু শিক্ষকরাই নাকি ওই 32,000 শিক্ষকের চাকরি বাতিল হলে অন্য কারো বিসর্জন হবে, সেটা তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মনের মধ্যে কী ছিল আমরা জানি না। সে যাই হোক, তিনি পরিষ্কার করেননি, সুতরাং ওই রাস্তায় আর যাচ্ছি না। তখনও তো তিনি বিচারপতি ছিলেন, বিচারপতিরা কী ভাবেন সেটা কখনো ভাবতে যেতেন। এখন তিনি কি বলছেন, এখন তিনি রাজনৈতিক নেতা, সুতরাং সেটা আপনারা শুনতে পারেন, সেটা ভেবে দেখতে পারেন মিলিয়ে। তো যাই হোক, তার মনে তখন কি ছিল তা তিনিই জানেন। আপাতত এই চাকরি প্রার্থী আর চাকরি যেতে বসা এই শিক্ষকদের আইনজীবীদের সওয়ালের পেছনে ওই যে 5 নম্বরটা নিয়ে যেটা বলেছেন তার পেছনে কি কারণ আছে সেটা যদি একটু বোঝেন তাহলে বুঝবেন এই 5 নম্বর কেন গুরুত্বপূর্ণ। ওই যে বললেন সবাইকে ধরুন 5 নম্বর দিয়ে দেওয়া হলো, তারা একটা যে সমাধান দিয়েছেন, তাহলে কি হবে? তাহলে সবাই ওই অ্যাপটিটিউড টেস্টে এক জায়গায় চলে গেলেন। এটা কোনো সঠিক রাস্তা হতে পারে না। যারা ভালো করেন তাদের ভালো পাওয়া উচিত, যাদের খারাপ করেন তাদের খারাপ পাওয়া উচিত। কিন্তু যেখানটায় এই দুর্নীতি হয়েছে সেখানে এটা একটা রাস্তা হতে পারে। কারণ সবাই যদি এক্ষেত্রে 5 নম্বর করে পেয়ে যান, অন্তত অ্যাপটিটিউড টেস্টে সবাই এক সারিতে থাকলেন, তখন তো আসল বিচার্য হয়ে দাঁড়াবে লেখা পরীক্ষায় কে কীরকম করেছেন। তাহলে যারা যোগ্য, যারা লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়েছিলেন তাদের নম্বরটা বেড়ে থাকবে, তার থেকে ওই অযোগ্যরা বাড়তি কোনো সুবিধা পাবেন না। আর যদি সবাই 0 পেয়ে যান তাহলেও ঠিক আছে, তাহলেও তো ওই শেষ পর্যন্ত দেখা হবে লেখা পরীক্ষায় কে কীরকম পেয়েছেন। তাহলে দাগি যারা ওই অ্যাপটিটিউড টেস্টে 5-এ 5 পেয়ে র্যাঙ্কের ওপর দিকে উঠে গেছিলেন তাদের 5 নম্বর কমে যাবে।
তখন তাদের হাতেও পড়ে থাকবে শুধু লেখা পরীক্ষার নম্বর, ফলে তারা তালিকার নিচের দিকে চলে আসবেন, মানে চাকরির কাট অফ মার্কসের বাইরে চলে যাবেন তারা। এভাবেই চাল থেকে কাঁকড় আলাদা করার ফর্মুলাটা হাইকোর্টকে শিখিয়ে দিতে চেয়েছেন এই মামলাকারীর আইনজীবীরা। হাইকোর্ট এই প্রস্তাবে সায় দেবে না দেবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, এটা হাইকোর্টের ব্যাপার, বিচারপতিদের ব্যাপার। তবে এইভাবে 5 নম্বরের জন্য সওয়ালে বোঝা যাচ্ছে চাকরি যে বাতিল হবে এটা মামলাকারীরা মোটামুটি বুঝে গেছে। ফলে তারা এখন চেষ্টা করছেন এই 32,000-এর থেকে যতটা সম্ভব কম শিক্ষকের যাতে চাকরি যায়, সবার যাতে না যায় তার ব্যবস্থা করতে। কারণ রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যার কথাই ধরুন না কেন, তারা তো চোখের সামনে এসএসসি ফলাফল দেখতেই পাচ্ছেন, 26,000-এর চাকরি গেছে। তারপর সেই চাকরিহারাদের মধ্যে কে দাগি নয় তার তালিকা প্রকাশ করতে হচ্ছে। তারপর চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে বাকিদের জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে হচ্ছে। তারপর যারা দাগি বলে চিহ্নিত হয়েই গেছেন তাদের কাছ থেকে আবার মাস মাইনে বাবদ এতদিন তারা যে টাকা পয়সা পেয়েছেন সেগুলো ফেরত নিতে হবে। এবার অলরেডি ফেরত নিতে হবে মানে কি, নিতে কেন দেরি হচ্ছে সেটা নিয়ে জবাবদিহি করতে হচ্ছে। হ্যাঁ, আজকেই সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে জানতে চেয়েছে যে কেন দাগিদের কাছ থেকে এই টাকা পয়সাগুলো ফেরত নিয়ে নিতে দেরি হচ্ছে, সমস্যা কোথায়? রাজ্যের আইনজীবী কোনো সদুত্তর দিতে পেরেছেন বলে তো শুনিনি। এবার কেন দিতে পারেননি সেটা অবশ্য আন্দাজ করাই খুব সহজ। যারা টাকা দিয়ে চাকরি কিনেছিলেন তাদের চাকরি গেছে, টাকাও গেছে। এবার মাইনে বাবদ পাওয়া টাকাটা যদি ফেরত দিতে হয় কোত্থেকে দেবেন? অনেকে তো ঘর বাড়ি বিক্রি করে এই টাকা দিয়েছিলেন, এখন এই টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। যাদের ঠিক আছে কিছু আছে তাদের কথাও ধরুন না, সেই টাকা তো পেয়েছেন, সেটা মাসের সংসারের খরচে চলে গেছে, কে আর পুরো মাইনে ধরে ধরে ব্যাংকে জমিয়ে রেখেছে? তাহলে এরা চাকরি পাওয়ার জন্য যাদের টাকা দিয়েছিলেন তাদের কি এবার ছেড়ে কথা বলবেন? তাদের কাছে গিয়ে আবার টাকা চাইবেন না তো? আগে টাকাটা দিন, তবে তো ওখানে ফেরত দেবো, আপনারাই তো নিয়েছেন এই টাকাটা। এবার এরা কারা? যাদের টাকা দিয়ে চাকরি নিতে হয়েছিল, যাদের কাছে টাকা না দিলে চাকরি হতো না, সেটা আপনার আমার থেকেও বা আদালতের থেকেও রাজ্য সরকার ভালো জানে। ফলে টাকা ফেরত চাওয়া মানে কাঁচের ঘরে বসে ঢিল ছোড়ার সাহস দেখানো। এটা যে রাজ্যের অর্জন করতে দেরি হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। এবার এই সব ঘটনা যদি 2016 সালের প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তাহলে তো এসএসসিতে 26,000-এর চাকরি গেছে, এখানে তো সংখ্যা 32,000। কি হবে বুঝতে পারছেন? তার থেকে সংখ্যাটা যদি কিছুটা কমে, সরকার গেছিল সবার চাকরি বাঁচাতে, ঠিক আছে, খুব ভালো, সাধু উদ্দেশ্য, কিন্তু যখন যাবেই বুঝতে পেরেছেন তখন যত কম যায়, সংখ্যাটা যত কমে মাথা ব্যথাও তত কমে। সরকার বুঝেছে দুজনকে চাকরি দিতে পারলে জানা কৃতিত্ব দাবি করা যায়, তার থেকে অনেক বেশি সমালোচনা তারা করে দুজনের চাকরি গেলে। আমরাও বুঝি বারবার কোর্টে গিয়ে ওই হেরো হয়ে আসতে, মানে হাড়ু উড়াড়া হয়ে আসতে সরকারের ভালো লাগে না, কারণ আলটিমেটলি সরকারের হার মানে সেটা রাজনৈতিক পরাজয়। রাজনীতিতে কেউ হাড়ু উড়াড়া হতে চায় না, এটা তো খুব পরিষ্কার। প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে প্যানেল পাবলিশই হয়নি। বোর্ড যে কথা বলছে যে ওই ডিপিএসসিগুলোতে প্যানেল পাবলিশড হয়েছে, ডিপিএসসি ছিল না। 2015-র পরে এই গোটা রাজ্যে ডিপিএসসির মিটিং হয়েছে নাকি? 2016 সালে তো অ্যাকচুয়ালি বাজার থেকে টাকা তুলেছে একটা প্রাইভেট কোম্পানি, আর হচ্ছে ওই বোর্ডের মাথায় একজন ব্যক্তি, ওয়ান ম্যান শো ছিল। এবার যদি ধরে নিই এসএসসির প্যানেল বাতিল দেখে 2016 সালের প্রাথমিকে নিয়োগের প্যানেলটা যথাসম্ভব বাঁচাতে চাইছে সরকার আর পর্ষদ, তাহলে তো বুঝতে হবে তারা ঠিকে এবং দেখে শিখেছে। কিন্তু কারো কারো কখনো কখনো সম্পূর্ণ না দেখেও যে শেখা যায়, সেটা আমাদের আবার যিনি শিখিয়ে দিয়ে গেছেন, আজ তার জন্মদিন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার সেই মনে আছে সেই চাঁদের পাহাড়? কোনোদিন আফ্রিকা যাননি, কিন্তু শঙ্করকে চাঁদের পাহাড়ে পাঠিয়ে দিয়েছিলেন, সেই আফ্রিকার গহীন জঙ্গল দেখিয়ে দিয়েছিলেন, বুনিপ দেখিয়ে দিয়েছিলেন। কি করে দিলেন? অনেকে বলেন ওই বিহারে থাকাকালীন পালামৌয়ের জঙ্গল দেখে আফ্রিকার জঙ্গলকে নাকি মনে মনে কল্পনা করে ফেলেছিলেন বিভূতিভূষণ। মানে একটা জঙ্গল দেখে আর একটা জঙ্গলকে যিনি কল্পনা করেছিলেন, তার জন্মদিন আমরাও একটা ছবি দেখেই, মানে এটা মিনি বাংলাদেশ দেখে এই
যেটাকে মিনি বাংলাদেশ বলে অভিযোগ ওঠে আর কি, সেটা দেখেই বোঝার চেষ্টা করছি বাংলাদেশে ওই অভ্যুত্থান বা বিপ্লব যাই বলুন না কেন, সেটার পর থেকে কি চলেছে, কি চলছে। ছবিটা দেখলেন? সাংবাদিকতার একদম প্রাথমিক শিক্ষাটা কি বলে জানেন? বলে একটা ভালো ছবি যদি তোমার হাতে থাকে তাহলে হাজার শব্দ লেখার আর কষ্ট করতে হয় না। এই ছবিটা হলো সেই রকম একটা ছবি। এটাকে সাংবাদিকতার পরিভাষায় ভালো ছবি আপনারা বলতে পারেন। ভয়ঙ্কর সুন্দর। আমরা সুন্দর বলতে পারি কারণ হাজার শব্দ হয়তো লিখতে হচ্ছে না, আপনারা দেখছেন আর বুঝে যাচ্ছেন, ফলে এটা একটা ভালো ছবি। কিন্তু ভয়ঙ্কর তো বটেই। থামিয়ে থামিয়ে চিহ্নিত করে আপনাদের দেখালাম, আবার দেখাচ্ছি। আমার কথা বলতে বলতে, কথাগুলো শুনতে শুনতে এই টিভি স্ক্রিনের ছবিটা দেখুন। একদম ডান দিকের কোনো ওই মহিলাকে দেখুন, যিনি অটোর পাশে দাঁড়িয়ে কোনো একটা আওয়াজ পাওয়ায় তিনি উঁকি মেরে দেখতে যান কি হচ্ছে। কি দেখলেন? দেখলেন কয়েকজন বাইকে চেপে আসছে কিছু যুবক, যাদের কিছুক্ষণের মধ্যে বাইক থেকে নেমে শূন্যে গুলি চালাতে দেখা গেল। প্রায় প্রত্যেকের হাতে পিস্তল, দু একজনের হাতে ভোজালি টাইপের অস্ত্র। এরা প্রত্যেকে কয়েক মিনিটের মধ্যে যে চারপাশে তাণ্ডব করলো, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করলো। একটা জমজমাট এলাকা মুহূর্তে ফাঁকা হয়ে গেল। পথচারীরা যে যেদিকে পারলেন পড়ি মড়ি করে দৌড়লেন, দোকানদাররা কোনোভাবে যেভাবে পারেন শাটার নামালেন, আর অটোওয়ালা অটো ফেলে ওই চাচা আপন প্রাণ বাঁচা ভেবে দৌড় দিলেন। পুরো সিনেমা, কিন্তু সিনেমা নয়, এটা একদম বাস্তব, রিল নয়, রিয়েল। ব্যাপারটা ঘটেছে এই কলকাতার বুকে, একদম ঠিক এই কলকাতার বুকে, গুলশান কলোনিতে। বাংলাদেশ নয়, এটা কলকাতার বাংলাদেশ, কলকাতার গুলশান। সেই গুলশান কলোনি, যে গুলশান কলোনি কয়েক মাস আগে বিখ্যাত বা কুখ্যাত হয়েছিল। কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করতে এসেছিল গুন্ডারা। সেই যাত্রায় পিস্তল জ্যাম হয়ে যাওয়ায় গুলি টুলি বেরোয়নি, সুশান্ত ঘোষ বেঁচে গেছিলেন। কিন্তু ধরা পড়ে গেছিল বিহার থেকে আসা সুপারি কিলার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল যে গুলশান কলোনির বাসিন্দা ইকবালের নাম। এবার ইকবাল জেরার মুখে যখন পড়ে তখন স্বীকার করে নিয়েছিল এই গুলশান কলোনিতে জলাজমি ভরাট আর সেই জমি বিক্রি নিয়ে সুশান্ত ঘোষের অনুগামীদের সঙ্গে ঝামেলা চলছিল। জানা যায় কলকাতার মধ্যে গুলশান কলোনি এমন একটা জায়গা যেখানে 2 লক্ষ মানুষের বাস হলেও ভোটার মাত্র 2800 জন। বিরোধীরা অভিযোগ করেন যে বাংলাদেশি আর রোহিঙ্গাদের ওই গুলশান কলোনিতে থাকতে দিয়েছে শাসক দল, আর তাই জনসংখ্যার সঙ্গে ভোটার সংখ্যায় নাকি এরকম আকাশ পাতাল একটা ফারাক থেকে গেছে। কি আশ্চর্য না? সেই গুলশান কলোনিতে গতকাল রাতে যারা গুলি চালালো তারা কারা? অভিযোগ তারা স্থানীয় বিধায়ক জাভেদ খানের ঘনিষ্ঠ। এবার এদের সঙ্গে আরেক কাউন্সিলর সুশান্ত ঘোষের গোষ্ঠীর সম্পর্ক খুব ভালো নয়, একটু আগেই বললাম। সেই সম্পর্কের খাতিরেই নাকি গতকাল সুশান্ত ঘোষের অনুগামীদের এইভাবে একটু চমকে দিয়ে গেছে ওই জাভেদ খানের অনুগামীরা। গুলি টুলি চালিয়েছে ভয় দেখাতে, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করেছে, এমনকি গলি ঘুজিতে বন্দুক হাতে দাপিয়ে বেরিয়েছে, সেটাও ভয় দেখাতে। এবার সেই ছবিও সিসি ক্যামেরায় উঠে গেছে। এটা দেখছিলাম আর ভাবছিলাম এই সিসি ক্যামেরা কি অদ্ভুত জিনিস না? ছবি তুলছে গুলশান কলোনির, কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে এই গুলদস্তা মানে ফুলদানিটা আমাদের এখানে এই পশ্চিমবঙ্গে। গুলশান কলোনি সেই ফুলদানির একটা ফুল মাত্র। এমন অনেক ফুল, এমন অনেক কাঁটা হয়তো চারপাশে ছড়িয়ে রয়েছে, আমরা এখনও জানতে পারছি না। কিন্তু তখন কেউ যখন আবার ভয় টয় দেখাতে বেরোবে
বা এরকম সুন্দর ছবি আবার দেখতে পাবো, তখন হয়তো জানতে পারবো। বোমা পড়ল বাড়িতে, অস্ত্র হাতে শাসানি, অটো স্ট্যান্ডে লাঠি হাতে তাণ্ডব, অবাধে ভাঙচুর। খাস কলকাতায় অনুপ্রবেশকারীদের ডেরা হিসেবে যে এলাকার নাম সবার আগে উঠে আসে, সেই কসবার গুলশান কলোনি আবার হয়ে উঠল অগ্নিগর্ভ, যেন অপরাধীদের মুক্তাঞ্চল। অনুপ্রবেশের ঘাঁটিতে কেন এত গণ্ডগোল? স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে মন্ত্রী তথা কসবার বিধায়ক জাভেদ খানের এলাকা দখলের লড়াইয়ের জেরেই এই হামলা পাল্টা হামলা। বৃহস্পতিবার রাতে নাকি মন্ত্রীর অনুগামীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। বেছে বেছে হামলা হয় সুশান্ত ঘোষের অনুগামীদের বাড়িতে। ফিরোজের নাম দাবি করা হচ্ছে, নিশ্চয়ই ওদেরই ছেলে ছিল 100%। ঘটনার মাস্টারমাইন্ড তো ওই, আতঙ্ক করার জন্য তো মাস্টারমাইন্ড তো ওই করছে। বলছিলাম কি ইলিগাল কাজ নতুন করে হবে না। আচ্ছা, আমি ফটো আপলোড করেছি বলে আমার পিছনে কন্ট্রোল লোক লাগিয়ে দিয়েছে। অনুপ্রবেশ থেকে জলাজমি ভরাট করে বেআইনি নির্মাণ, কয়েক বর্গ কিলোমিটারে পরপর বহুতল, আর এই সমস্ত বেআইনি নির্মাণ ঘিরে গজিয়ে ওঠা সিন্ডিকেটের বিবাদী অপরাধের কারণ বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। আর সেখানেই বারবার জড়িয়ে যাচ্ছে তৃণমূলের দুই পক্ষের নাম। আমি ওইখানে যাই না, সুশান্ত দেখে ওটা, সুশান্ত বলতে পারবে। অন্য জায়গা কোনো জায়গা হচ্ছে না কসবার মধ্যে, শুধু 108-এর মধ্যে হচ্ছে। কি ব্যাপারটা খুঁজিয়ে দেখতে হবে, যেখানে টাকা উঠছে, ইলিগাল কাজ হচ্ছে। গুলশনে বেআইনি কাজ হতো, টাকা উঠতো, সেই টাকা তপসিয়ার লোকরা খেয়ে যেত। বিধায়ক এবং কাউন্সিলরের অনুগামীদের মধ্যে এই গুলশন কলোনির প্লট বিক্রি করা থেকে যাবতীয় অপকর্মের জন্য যে লড়াই চলছে, সেই লড়াই প্রকাশ্যে আসছে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথা শুনে মনে হচ্ছে তিনি আশাবাদী যে বিষয়টা এবার কলকাতা পুলিশ দেখবে। মানে এই যে বললেন না, বিষয়টা এখন প্রকাশ্যে আসছে। এটা ঘটনা যে কাল রাতের এই বোমাবাজি গুলিটুলির জেরে 3 জনকে গ্রেফতারও করে ফেলেছে পুলিশ, কিন্তু তারপরেও একটা মুশকিল আছে। মুশকিলটা হচ্ছে বিজেপি নেতা আশাবাদী হলেও সুশান্ত ঘোষ, মানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তিনি স্বয়ং পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না। তার ওপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত আদিল আজ জামিন পেয়ে গেছে। কী করে পেল? তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে খুন করার চেষ্টা হলো, সেই ঘটনায় অনুপ্রবেশ থেকে শুরু করে বেআইনিভাবে পুকুর ভরিয়ে জমি মানে তৈরি করে সেগুলো বিক্রির মতো গুরুতর সব অভিযোগ ছড়িয়ে গেল চারপাশে। তারপরেও অভিযুক্ত জামিন পেল কি করে? কি জানা যাচ্ছে জানেন? জানা যাচ্ছে পুলিশ নাকি সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় অন্যতম অভিযুক্ত এই আদিলের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণই জোগাড় করতে পারেনি। যে আদিল তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য অস্ত্র সরবরাহ করলো বলে অভিযোগ, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ। এরপরেও কি করে সুশান্তবাবু পুলিশের ওপর ভরসা রাখবেন? ঠিকই তো। এবার একটা জায়গায় সুশান্ত ঘোষ এবং জাভেদ খান দুজনেই ভরসা রাখতে পারছে, সেটা আমরা বুঝে নিলাম এদের দুজনের বক্তব্য থেকে। সেটা হচ্ছে যা হচ্ছে তৃণমূলের নিজেদের মধ্যেই হচ্ছে, এর বাইরে যে কেউ কোথাও নেই, সেটা তো দুজনেই পরিষ্কার করে দিলেন। একজন বললেন সুশান্ত ঘোষ ওই এলাকাটা দেখে, সুতরাং কি হলো এটা তো তদন্ত করে দেখতে হবে, তার দায়। আর আরেকজন বললেন যে তিনি বেআইনি কাজকর্ম বন্ধ করতে গেছিলেন, সুতরাং তার আগে যারা এখানে বেআইনি কাজকর্ম করতো তারা তপসিয়া বলে ইঙ্গিত করে দিলেন। এইটা হচ্ছে মজা। সবাই সব চিনিয়ে দিচ্ছেন, সবাই সব জানিয়ে দিচ্ছেন। আমরা কার ওপর ভরসা করবো বলুন তো? দেখুন, কাউন্সিলর পুলিশের ওপর ভরসা রাখছেন না, কাউন্সিলর জনপ্রতিনিধি আমাদের, সুতরাং কী অবস্থা বুঝতেই পারছেন। আর আমরা ভরসা রাখতে পারি জনপ্রতিনিধির ওপর, এবার জনপ্রতিনিধিরা একজন আরেকজনের ওপর ভরসা রাখতে পারছেন না। আমরা কোথায় যাব বলুন তো? আমাদের ভরসা টরসা এমনিতে আছে, আমরা চাই রাখতে। আমরা জানি পুলিশ প্রশাসন কিছুই করছে না বা করতে পারছে না, এটা সত্যি নয়, পারে তো তারা। এই তো কালকেই দেখলাম 2022 সালে যারা টেট উত্তীর্ণ তারা অবিলম্বে নিয়োগ চেয়েছেন বলে কীরকম তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ, দেখলাম তো। আমরা তো শুনলাম যে ওই আরজি কর আন্দোলনের সঙ্গে জড়িতদের বিভিন্ন মামলা টামলা দিয়ে হাজিরা নির্দেশ দেওয়া হচ্ছে। 3 জন ডাক্তারবাবু তাদের বিভিন্ন থানায় বিভিন্ন সময় হাজিরা দিতে বলা হচ্ছে, বিভিন্ন অভিযোগে ডাকা হচ্ছে। কি না তারা প্রতিবাদী হয়েছিলেন। শুনেছি নবান্ন অভিযানের দিন কি করে তিলোত্তমার মায়ের মাথায় আঘাত লাগলো, তার কারণ নাকি এখনও খুঁজে চলেছে পুলিশ। অর্থাৎ পায়নি,
চেষ্টাটা কি করে যাচ্ছে, খোঁজ চলছে চেষ্টা পুলিশ করছে। শুধু তাদের কাজের মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য রয়েছে। শিক্ষকতার চাকরি প্রার্থী, আন্দোলনকারী চিকিৎসক, এদের বিরুদ্ধে তারা যতটা সক্রিয়, আইন শৃঙ্খলা সামলাতে নাকি ততটা নয়। আর তাই জন্যেই গুলশান কলোনিতে হামলা হচ্ছে, দুদিন আগে মুচিপাড়া থানা এলাকায় হামলা হয়েছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে দাপাদাপি হয়েছে। কলকাতার বাইরে মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজির অভিযোগ উঠছে। তাহলে কি ধরতে হবে যে এই বিভিন্ন ধরনের আন্দোলনকারীদের বিভিন্ন ধারায় আটকাতে পুলিশ এত ব্যস্ত হয়ে পড়ছে যে আইন শৃঙ্খলা রক্ষায় ততটা মন দিতে পারছে না, বা দুষ্কৃতীদের খোঁজখবর ঠিকভাবে রাখতে পারছে না? জানি না আমরা, ঠিক যেরকম কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানেন না যে ওই গুলশান কলোনিতে এরকমভাবে তৃণমূলেরই মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ঘটেছে বা গুলি চালানোর ঘটনা ঘটেছে। কে যে কখন কি জানেন না সেটা অবশ্য তারাই জানেন। এটা আমার জানা নেই, আমি কি করে, আমি জানি না ব্যাপার। এটা আমার জানা নেই, নিশ্চয়ইভাবে এটা আমার জানা নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তুমি আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, যেটা আমি জানি না, আমি কি করে বলবো। শহরের মেয়রের থেকে এ ধরনের কথাই প্রত্যাশিত, কারণ তার মাথায় গুলশান কলোনির গুলি চালনা, সেখানে যে অরাজক পরিস্থিতি, তা অগ্রাধিকারের মধ্যে নেই। কি বলবো, এতে আমার কিছু বলার নেই। আমি লয়ারের সঙ্গে আলোচনা করেছি, আমি সুপ্রিম কোর্টে হয়তো মুভ করছি। আদিল যে ছাড়া পেয়ে গেল, এতে আপনার প্রাণের ভয় থাকছে না? ও তো কি করা যাবে, এরকম কত আদিল লুকিয়ে আছে তো জানি না, বলতে পারবো না। শান্তবাবুকে অবিলম্বে এর বিরুদ্ধে মুখ খোলা উচিত এবং পুলিশ মন্ত্রীকে চিঠি লিখে জানানো উচিত যে রাজ্যের শাসক দলের একজন জনপ্রতিনিধি, তার পুলিশ মন্ত্রীর আমলে তার এই অবস্থা হয়েছে, এটা অবিলম্বে তার প্রতিবাদ করা উচিত। এই যে গুলশান কলোনির নামটা না, এটা ওই বাংলাদেশে ঢাকার গুলশান কলোনির থেকে নেওয়া। দেখুন, আমাদের এখানে একটা বাংলাদেশের সাজেশান থাকবে, এটা খুব একটা সবসময় ভালো লাগে না, বিশেষ করে সাম্প্রতিককালে যেভাবে ওখানকার লোকজন আমাদের বিরুদ্ধে একটা মানে অত্যন্ত বিষ উগড়ে দেওয়ার মনোভাব নিয়ে রয়েছেন, তাতে এটাকে বদলে দেওয়া যেতে পারে, জানেন তো? একটা সাজেশান আছে, এই গুলশান কলোনির নামটা গুলজার কলোনি করা যায় কি? আমরা তার আগে না একটা ছোট্ট করে নরক বসিয়ে দেবো, নরক গুলজার হয়ে যাবে। দেখুন, কাল যেভাবে রাতভর শেলিং হয়েছে, মাঝে মধ্যে তো সন্দেহ হচ্ছিল যে দুই নেতার অনুগামীরা কি অপারেশন সিঁদুরে অনুপ্রাণিত হলেন নাকি। মনে আছে, এই গুজরাট থেকে নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত ভারতের পশ্চিম আর উত্তর সীমান্ত বরাবর দুদেশের সেনারা লাগাতার সেই সময় গুলি বিনিময় করেছিল। পাক গোলায় পুঞ্চের বাড়ি ঘরদোর ধ্বংস হয়ে গেছিল, বহু নিরীহ মানুষের প্রাণ গেছিল, দেখেছেন তো সেই সময়। তাহলে গুলশান কলোনি যদি ভারত পাক সীমান্ত হয়ে যায়, তাহলে বাইপাসের ওই পারে কসবা কিন্তু পুঞ্চ। ভাবতেই পারেন, কসবায় যারা বাস করেন তারা কি আগের মতোই নিরাপদ রয়েছেন? ভেবে দেখার বিষয়। কিন্তু ওই যেখানে দেখলেন একজন কাউন্সিলর, তিনি বলছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন প্রাণের, মানে তাকে মারার জন্য যাকে ধরা হয়েছে অভিযোগে আর কি, আদিল, যিনি ছাড়া পেয়ে গেছেন, সেরকম নাকি আরও চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এই স্টেটমেন্টগুলো ভয় পাওয়াবে না বলুন তো? আপনি আমি সাধারণ মানুষ, আমরা ভয় পাবো না? তারপরে এত সুন্দর ছবি দেখলেন, ভয়ঙ্কর সুন্দর। এগুলো কিন্তু সব ভেবে দেখার বিষয়। নিরাপদ এবং অপরাধপ্রবণ এলাকার মধ্যে ভারসাম্যটা, এটা কিন্তু প্রতিনিয়ত বদলে যাচ্ছে, মানচিত্রটা বদলে যাচ্ছে। নিরাপদ এলাকার ধারণাটা প্রত্যেক দিন ধাক্কা খাচ্ছে। যে জায়গাগুলোকে আমরা মনে করি যে এখানে তো ওরকম কিছু হওয়ার কথা নয়, সেখানেই তো ঠিক যেগুলো আমরা আশা করি না সেগুলোই হচ্ছে। আজ দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে কি হয়েছে জানেন তো? নিশ্চয়ই এতক্ষণে জেনে যাওয়ার কথা। টিকিটের লাইনে একদল স্কুল ছাত্রের মধ্যে ঝামেলা, তারপর কয়েকজনে মিলে এক ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে দিয়েছে। দেখুন, মনোজিৎ যাদব নামে ওই ছাত্র, সে যে মারা গেল, সে নাবালক, আততায়ীরা তারাও নাবালক। এবার ওই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কথা যেটা বললাম, সেটা এবার মেট্রো স্টেশন তো আবার অন্য ব্যাপারে আসার আগে তো এবার বুঝতে হবে সেটা কার অধীনে।
স্থল পুলিশ জল পুলিশের ব্যাপার আর কি, ভাগাভাগি হয়ে যায় না। এবার মেট্রো কার, রেল কার কেন্দ্রের, ব্যাস দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে ওই খুনোখুনিটা তার মানে রাজ্যের বাইরের ঘটনা হয়ে গেল, সেটা ঠিক, কিন্তু পুরোপুরি হলো কি? কয়েকদিন আগে ওই বিকাশ ভবন অভিযান ঠেকাতে চাকরিহারা সুমন বিশ্বাসকে এক মেট্রো স্টেশনেই তো সাদা পোশাকের একজন টানাটানি করছিলেন, দেখেছিলাম আমরা, সেই ছবি পেয়েছিলাম, তুলে রেখেছিলাম নোয়াদেকেও। এসএসসি আন্দোলনকারীদের ধরতে শিয়ালদা স্টেশনের মধ্যে কলকাতা পুলিশ পৌঁছে গেছিল, বিরোধী দলনেতা তার প্রতিবাদ করেছিলেন, সে ছবিও দেখেছিলাম। তবু এটা বাস্তব, মেট্রো কেন্দ্রের দায়িত্ব, এবং এটাও বাস্তব যে একদল ছাত্র হঠাৎ কি করবে না করবে সেটা কারোর জানার কথা হতে পারে না। পুলিশ কি করে জানবে? আপনার আমার মনের মধ্যে সবার ঢুকে বসে আছে নাকি পুলিশ? এটা সত্যিই কিছু ওইভাবে আটকানো যায় না। ব্যক্তিগত কার সাথে কার শত্রুতা রয়েছে, কে কী করবে, যাদের কোনো রকম এই ধরনের অপরাধ প্রবণ বা অপরাধী কোনো পুরনো পরিচয় নেই, তাদের সম্পর্কে পুলিশ সতর্কই বা থাকবে কী করে? এগুলো সবটা ঠিক, কিন্তু আরও একটা জিনিস ঠিক, মেট্রোর নিরাপত্তার দায়িত্ব যেরকম আরপিএফের, যেরকম তাদের সেই নিরাপত্তা দায়িত্ব পালনের মধ্যে বিরাট ফাঁক আছে, এটা এই ছাত্ররা পরিষ্কার করে বুঝিয়ে দিল। কারণ তাদের পকেটে ধারালো অস্ত্র রইল কী করে, ঢুকলো কী করে ওটা নিয়ে ভেতরে? স্ক্যানিংয়ে ধরা পড়লো না কেন? ঢিলেমি আছে, আজ এরকম হয়েছে কালকে অন্য কেউ ঢুকবে না, এরা তো ছাত্র, তাহলে কি করে হবে? পাশাপাশি এটাও ঠিক, একদল স্কুল ছাত্র তারা এরকম বেপরোয়া হয়ে একজন ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে ফেলতে পারলো, এটা মনের মধ্যে এলো কী করে? তারাও কি সবাই ধরে ফেলেছে? মানে চারপাশে সবার মধ্যে কি এই বার্তাটা রটি গেল ক্রমে? পুলিশ এখন ভয়ঙ্কর ব্যস্ত, তারা এখন দুষ্কৃতীদের নিয়ে মাথা ঘামাতে পারবে না। তাই জন্যই কি সবার মনে হলো যার যেমন খুশি যা খুশি করা যায়, মগের মুল্লুক নাকি এটা? ঠাকুর রামকৃষ্ণের দক্ষিণেশ্বরে মেট্রো ধরতে গিয়ে যদি মরতে হয়, এরপরেও বলবেন নিরাপদ জায়গা কোনটা? এই দক্ষিণেশ্বর মেট্রো, সেই দক্ষিণেশ্বর মেট্রোতে রক্তারক্তি কাণ্ড, যেখানে দুই ছাত্রের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়, সেখানে সেই জায়গা থেকে তারপরে এক ছাত্র আরেক ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করে এবং তারপরে সেই রক্তারক্তি কাণ্ড। এই মুহূর্তে আমরা যাচ্ছি সেই দক্ষিণেশ্বর মেট্রো ঠিক যেখানটা সেই ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা। এইখানে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের বাইরেই দুই বন্ধুর মধ্যে প্রথমে বচসা শুরু হয় এবং বচসার পরেই হাতাহাতিতে গড়ায়, এবং সেই দুই বন্ধুর পাশাপাশি তাদের আরও অনেক বন্ধুবান্ধবরা ছিল। ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে ফেললো। যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা। তার মানে একেবারে ব্যক্তিগত স্তরের ঝামেলা, শত্রুতা অথবা রক্তক্ষয়ী বন্ধুত্ব, যে নামেই ডাকা হোক, কিন্তু পকেটে ছুরি নিয়ে যদি নাবালক ছাত্র মেট্রোয় চড়তে পারে তাহলে তো সন্ত্রাসবাদীও চড়তে পারে। নিরাপত্তা কোথায়? দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশন চত্বর কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিন্তু মোড়ানো, এবং এখানে কিন্তু যেখানে ঠিক ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যেখানে রক্তের ছাপ রয়েছে, যে মৃত ছাত্র তাকে যখন আঘাত করা হয় সেখানে যে রক্তের যে ছাপ রয়েছে, সেই রক্তের ছাপ যেখানটা রয়েছে সেই জায়গাটা, এবং সেই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু এই সিসিটিভির আওতায় রয়েছে। এখন এই সিসিটিভি হচ্ছে এই তদন্তের সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু সিসিটিভি তো অপরাধের দৃশ্যকে রেকর্ড করে রাখতে পারে বড় জোর, অপরাধীকে চিহ্নিতও করতে পারে, কিন্তু অপরাধ তো থামাতে পারে না। মেট্রো যাত্রী নিরাপত্তা নিয়ে আশঙ্কার জায়গাটা তো যাচ্ছে না, বরং সিসিটিভি থাকা সত্ত্বেও যদি খুন হয় তাহলে তো আশঙ্কা আরও বেড়ে যেতে বাধ্য। মেট্রো স্টেশনের ভেতরে এরকম ওপেন, এখানে যেখানে নিচে কোনো স্ক্যানার নেই সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যারা টিকিট কাউন্টার আসছে তারা তো যে কোনো অস্ত্র নিয়ে যখন তখন প্রবেশ করতে পারে। আতঙ্কিত হওয়ার বড় কত বিষয় না? আমরা তো এখনো আতঙ্ক আছি, এই আমরা দোকানদার বইয়ে যদি এখনো আতঙ্ক রয়েছি কী হয়ে এই ঘটনাটা ঘটলো। আমরা তো এখনো এত আরপিএফ ছিল, ডিআরপি ছিল, কিন্তু কেউ কিছু করতে পারলো। এইরকম জায়গায় সিকিউরিটি থাকার কারণে সত্ত্বেও এরকম যদি ক্ষতি হয়ে যায় তাহলে সাধারণ মানুষের জীবন নিয়ে একটা চিন্তা থাকার বাধ্যতামূলক। এইভাবে আমরা সুরক্ষিত নয় বাংলায়। আগামী দিনে আমরা যে বাংলায় বাস করছি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আগামী দিনে বাংলায় থাকবো কিনা।
মানে এটা তো ভীষণই মানে এটা মানে কি বলবো, একটা নিজেদের লজ্জা, দেশের লজ্জা। মানে মেট্রোয়ে সেফ না, এসে যদি এরকম দেখি রক্তারক্তি অবস্থা, মানে ভীষণই, মানে আমি তো বলতেই পারছি না কি মানে এরকম হতে পারে। দেখুন, দক্ষিণেশ্বরের ঘটনার প্রায় 4 থেকে 5 ঘন্টা পর বিবৃতি জারি করেছে কলকাতা মেট্রো। তাতে নমনম করে এই ছুরি দিয়ে হামলার কথাটা উল্লেখ করা হয়েছে। কিন্তু সব থেকে চমৎকার কি জানেন? চমৎকার, একদম কোট আন কোট বললাম চমৎকার, ওই বিবৃতির শেষ লাইনটা, যেখানে লেখা হয়েছে মেট্রো যাত্রা নিয়ে দুর্ভাবনার কিছু নেই। সেটা বটেই, এর থেকে বড় নিশ্চিন্তার আপনি কোথায় কিভাবে যাতায়াত করবেন। আশা করি তাদের সিসিটিভিটা সচল হয়েছে, খুনের ফুটেজটা তদন্তকারীরা পাবেন। কিন্তু সিসিটিভি ফুটেজ থাকাটা যে কতটা জরুরি সেটা কি আরও কারোর জানা উচিত? যাদবপুরে তো সেটাই নেই। আর তাই জন্যে আজকে একটা অদ্ভুত বদনামের সামনে যাদবপুরকে আরেকবার পড়তে হচ্ছে। যাদবপুরে ইংরেজির 3rd ইয়ারের ছাত্রী অনামিকা মণ্ডল কিভাবে মারা গেলেন সেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখনও স্পষ্ট নয় কীভাবে মারা গেলেন। 4 নম্বর গেটের কাছে পার্কিং লটে কাল রাতে বাউল গানের আসর বসেছিল। 8টা পর্যন্ত যার অনুমতি ছিল সেটা 10টা অবধি কী করে চললো সেটা তো পরের কথা। কিন্তু 10টার কিছু সময় আগে অনামিকা মণ্ডল ওই ঝিলের পাড়ে সরু রাস্তা দিয়ে শৌচালয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ পরেও না ফেরায় বন্ধুরা গিয়ে দেখেন অনামিকা জলে পড়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এবার বুঝতেই পারছেন অনামিকার মৃত্যু কেন হয়েছে সেটা পোস্টমর্টেমেই জানা যাবে। পরিবারও পুলিশি তদন্তে আস্থা রাখছে, কিন্তু বিতর্কটা এড়ানো যাচ্ছে। অনামিকা কিভাবে জলে পড়ে গেলেন সেটা বুঝতে পুলিশের হাতে তো অনুমান করা ছাড়া আর কোনো উপায় নেই। জলে পড়ে যদি কিছু হয়নি ধরে নিলাম, শুধু দেখা গেল জলে পড়ে গেছেন, জলে ডুবেই মৃত্যু হয়েছে। জলে পড়াটা পা পিছলে নাকি কারুর ধাক্কায় নাকি অন্য কোনো কারণে, কি করে ধরবেন? ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। আর ওখানে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে তার সবগুলোর মুখ 4 নম্বর গেটের দিকে ঘোরানো। তাই ক্যাম্পাসে কে ঢুকছে কে বেরোচ্ছে তাতে নজরদারি রয়েছে, কিন্তু ক্যাম্পাসের ভেতর কি হচ্ছে সেটা বোঝার উপায় নেই। অথচ যাদবপুরের ভেতরেই তো একের পর এক বিভিন্ন ঘটনা ঘটছে। যাদবপুরের মেন হোস্টেলে এর আগে ছাত্রের রহস্য মৃত্যু হয়েছিল, তারপর সিসিটিভি বসানোর দাবি উঠেছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা হয়েছিল, তারপর সিসিটিভি বসানোর দাবি উঠেছিল। হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাত্ত্বিকভাবে এগিয়েছে। তাত্ত্বিক মানে নিজেদের ওই জায়গাটা বাঁচিয়ে রাখা আর কি। কর্মসমিতির বৈঠকে স্থির হয়েছে যে মেন ক্যাম্পাসে 50টা আর সল্টলেক ক্যাম্পাসে 20টা সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ভালো কথা, রাজ্যের সংস্থা WBTL এর সঙ্গে নিয়ে কথাও হয়েছে, কিন্তু তারপর কথা হয়েছে সিসিটিভি ক্যামেরাটা আর বসানো হয়ে ওঠে। ছাত্রছাত্রীদের একটা বড় অংশ আসলে এই ক্যামেরা বসানোর বিরুদ্ধে। আজও যদি ক্যাম্পাসে ঢোকেন দেখবেন কোথাও না কোথাও সিসিটিভি বিরোধী পোস্টার রয়েছে, চোখে পড়বে আপনাদের। এবার ক্যাম্পাস, সেখানে ছাত্রছাত্রীরা মুক্ত স্বাধীন থাকতে চাইবেন, খুব ভালো। নজরদারি থাকবে না, নজরদারি মুক্ত একটা ব্যবস্থা হোক, খুব ভালো, দাবি হিসেবে খুব ভালো। কিন্তু যদি হোস্টেলে ক্যাম্পাসে এভাবে পড়ুয়ারা হঠাৎ মারা যেতে শুরু করেন, যদি পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তখন এই তাত্ত্বিকতা ধোপে টেকে। আরে চাঁদ সওদাগরও তো বৃহত্তর স্বার্থে বাঁ হাতে মনসা পুজো করেছিলেন। এই যাদবপুরের পড়ুয়াদের একাংশ এইভাবে ক্যামেরার বিরোধিতা কেন এখনও তাহলে চালিয়ে যাচ্ছেন? মনে হচ্ছে না তাদেরই কোনো না কোনো সহপাঠী নিরাপত্তার জন্য এই ক্যামেরাগুলো বসাটা জরুরি? সিসিটিভির দাবি তো পড়ুয়াদের কাছ থেকেই আসা উচিত। এবং তার থেকেও বড় কথা, দেখুন খুব সিম্পল একটা প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে কি পড়তে গেছেন, পড়াশুনো হওয়ার কথা তো, সেখানে এমন কি গোপনীয়তা থাকতে পারে যে সিসিটিভি ক্যামেরা বসানো যাবে না? দেখুন ব্যক্তি পরিসরের জায়গাগুলোতে তো সিসিটিভি ক্যামেরা বসানো হয় না, বসানো তো হবে ক্যাম্পাসে, যাতায়াতের রাস্তায়। সেখানে আপত্তি কিসের? আপত্তি কি পড়ুয়াদের প্রাণের থেকেও বেশি দামি? এই প্রশ্নটা তো বারবার মনের মধ্যে খোঁচা দিয়ে যাচ্ছে। প্রশ্ন আরও আছে। মাত্র কিছু সংখ্যক পড়ুয়া সবার হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন না তো। যারা ঘেরাও ধর্ণা করেন তাদের বাইরেও তো অনেক ছাত্রছাত্রী আছেন যারা মাথা গুঁজে লেখাপড়া করতে যান।
তাদের স্বার্থ, তাদের নিরাপত্তার দিকটাও তো মাথায় রাখতে হবে। এবং সব থেকে বড় কথা, যারা আন্দোলন করেন, রাজনীতি করেন, তারাও তো কোনো না কোনো বাড়ির ছেলে, আপনার আমার মতো। তাদের নিরাপত্তাটাও তো জরুরি। কখন কার কি হয়ে যায় কিছু তো বলা যায় না। তাহলে অন্তত ক্যামেরা থাকলে, না, আমরা চাই না যে ঘটুক এবং ঘটার পর আমরা জানতে পারি কি হলো। আমরা চাই কেউ কিছু করলে ধরা পড়বেন এটা ভেবে ক্যামেরা দেখে সতর্ক থাকুক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক ঘটনা, মদের আসর বসেছিল, প্রোগ্রাম হচ্ছিল, সেই সময় কিন্তু তরুণী পড়ে যায় ঝিলপাড়ে এবং তার মৃত্যু হয়। এই প্রোগ্রাম রুহানিয়াত, যা প্রোগ্রাম হচ্ছিল 11ই সেপ্টেম্বর পার্কিং লটে, এখানে পরিষ্কার লেখা রয়েছে 11ই সেপ্টেম্বর পার্কিং লট থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছিল। এবং এই প্রোগ্রাম চলাকালীনই কিন্তু উল্টো দিকে যে ঝিলপাড়, সেই ঝিলে কিন্তু তরুণী পড়ে যায় এবং সেই যে জায়গায় সে তরুণী পড়ে যায় সেই জায়গায় কিন্তু সম্পূর্ণরূপে কর্ডন করা আছে পুলিশের তরফ থেকে। এবং সেখানে যে দুটি কালো গেট দেখা যাচ্ছে, সেই কালো দুটি গেট হচ্ছে শৌচালয়ের গেট, এবং সেই শৌচালয়ের গেটেই কিন্তু শৌচকর্ম করতে গিয়েছিল এই পড়ুয়া তরুণী, তখনই কিন্তু পড়ে যায়। যাদবপুরে অনামিকা মণ্ডলের মৃত্যু এখনও রহস্যে মোড়া। বাউল গানের জলসা নিয়ে বিধিভঙ্গের অভিযোগ রয়েছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু অপরাধ যোগের কোনো ইঙ্গিত এখনও মেলেনি। মৃত ছাত্রীর বাবাও পুলিশের তদন্তেই ভরসা রাখছেন। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত করবে, যা করার পুলিশ তদন্ত করবে। না না, অভিযোগ পুলিশের তরফ থেকে আপনি কি বলছেন? আপনি থানায় গেছেন, দেবে মানে কাগজপত্র রেডি হচ্ছে। কিন্তু মৃত্যুর থেকেও বড় হয়ে উঠছে সেটা হলো সিসিটিভির অনুপস্থিতি। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্বীকার করে নিয়েছেন নিরাপত্তায় কিছু সমস্যা রয়েছে। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে, সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে, সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম। মহামান্য হাইকোর্ট যে অন্তর্বর্তী ছিলেন 2014-15-তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তখন থেকেই সেটা পালন করার ব্যাপারে গাছাড়া মনোভাব দেখিয়েছে। সিসিটিভিগুলো ঠিকমতো জায়গায় বসানো হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সিসিটিভি বসানোতে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা সিআইডি এদের সাহায্য নেওয়া দরকার। আমরা মাস্টারমশাই, আমরা বুঝি না কোথায় কোথায় সিসিটিভি বসানো দরকার। এর আগে মেন হস্টেলে ছাত্র মৃত্যু ঘটেছে, তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রেনস্টর্মিং হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, বাজেট বরাদ্দ হয়েছে, কিন্তু সিসিটিভি বসেনি। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনাও ঘটে গেছে। ক্যাম্পাসে আরও এক পড়ুয়ার রহস্য মৃত্যু হয়ে গেল, অথচ পুলিশের হাতে কোনো হাতিয়ারই নেই। বামপন্থীরা, এই বামপন্থী ছাত্র সংগঠনগুলি সহ টিচার সংগঠনগুলি এই যাদবপুরটাকে একটা আলাদা দ্বীপ হিসাবে প্রতিষ্ঠা করছে। মানে এখানে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের কোনো আইন কানুন এখানে লাগু হবে না। এখানে ভিতরে কি চলবে আর বাইরে কি হবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কোনো আইন নেই, কোনো কিছু নেই। এখানে সিসিটিভি লাগাতে দেবো না কেন? সিসিটিভি নাকি তাদের প্রাইভেসি ব্রিচ হবে, প্রাইভেসি তাদের আঘাত হবে। এটা কোনো কথা? একটা ইউনিভার্সিটিতে সিসিটিভি লাগালে তাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ। এখানে সাউথ ক্যালকাটা ল কলেজের মতো ঘটনা ঘটছে বা অন্যান্য কিছু ঘটছে, সমস্ত ক্যাম্পাসে সিসিটিভি লাগানো হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক। তার জন্য যারা সিসিটিভির দাবি করছেন তারা সাউথ ক্যালকাটা ল কলেজে বা অন্য জায়গাতেও তারা এই দাবিগুলো করুন। না হলে এই ছাত্রী মৃত্যুর ঘটনাটাকে নিয়ে অন্যদিকে টান করে নেবার ষড়যন্ত্রটা কোনো কাজের কথা নয়। 8টা পর্যন্ত যেখানে কর্মসূচি সেখানে 10টা পর্যন্ত তারা কি করে? সিসিটিভি ক্যামেরা লাগালে এদের যে কুকর্ম সেটা বাইরে চলে আসবে বলে আজকে বামপন্থীরা সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না। পাবলিক স্পেস, সেখানে সিসিটিভি না থাকার কোনো কারণ নেই। প্রাইভেট স্পেসটা তো পাবলিক স্পেস নয়, পাবলিক স্পেসে লাগানোর মধ্যে অসুবিধা কিছু নেই। প্রচুর ছাত্রছাত্রী যোগাযোগ করেছে, তারা বলেছে তারা ক্যাম্পাসে সিসিটিভি চাইছে। বিভিন্ন ইম্পর্টেন্ট স্পটগুলো সবার আগে সিসিটিভি লাগানো হোক। তারা সিকিউরিটি চাইছে, তারা পুলিশ পিকেটিং চাইছে। পুলিশ পিকেট যাদবপুরে থাকা প্রয়োজন, সেই ব্যাপারে মহামান্য হাইকোর্ট কোথায় পুলিশ পিকেট রাখতে হবে সেটাও বলে দিয়েছিলেন। সমস্ত বলা হয়েছে, কিছুই করা হয়নি। এবং যাদবপুরের এই গাছাড়া মনোভাব
যে যা হচ্ছে হচ্ছে বয়ে গেল, কি হচ্ছে। তবে আমি যে অ্যাকশনগুলো নিয়েছিলাম সেগুলোকে যতক্ষণ না মান্যতা দেওয়া হচ্ছে ততক্ষণ অবধি যাদবপুরের এই রকমের দুর্ঘটনা ঘটতেই থাকবে। দেখুন, যাদবপুর কিন্তু এখনও এবারও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় উজ্জ্বল হয়ে রয়েছে। এখানে তার মানে একদল ক্রিম আসেন, আমরা সেটাই জানতে চাই। এবার সেটাই যদি হয়, তাদের নিরাপত্তাটা কি আপনার আমার ভবিষ্যতের জন্য খুব জরুরি নয়? এবং সত্যি কথা বলতে কি, এটা তো তাও কথার কথা। আপনার আমার বাড়ির থেকে যে ছেলে মেয়েরা আসছে, তারা মেধায় কীরকম তার ওপর তাদের জীবনের নিরাপত্তা সেটা ডিপেন্ড করতে পারে না। তারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠিকঠাক থাকুক, এটুকুনি তো আমাদের প্রত্যাশা। নজরদারি তো বাড়িতেও করেছি, অভিভাবকরা করে না। নজরদারি মানেই সবসময় তো ওই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়। ওই প্রেম পদ্য কবিতার দেশ যেটাকে বলা হয়, ফ্রান্সের প্যারিস, সেই শহরটাও তো সিসি ক্যামেরায় মোড়া। তথাকথিত অবাধ গণতন্ত্রের দেশ, মানে যদি আমরা ধরি আর কি ট্রাম্পের জমানায়, বা যাই হোক আমেরিকা, সেটাও তো সিসি ক্যামেরায় মোড়া। চীনের কোনায় কোনায় সিসি নজরদারি রয়েছে, রাশিয়ায় রয়েছে। তাহলে যাদবপুরে থাকতে অসুবিধা কোথায়? আর নজরদারি মানে কি জানেন তো? নজরদারি মানে শুধু নিরাপত্তা না, নজরদারি মানে ভয়ও। কি ভয়? অন্যায় করেও পার পাওয়া যাবে না তার ভয়। আর তার তো সুফলও রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, এই যাদবপুরের ছাত্রছাত্রীদের জন্যই হয়তো এই পরের খবরটা, যেখানে তারা খুব স্পষ্টভাবে বুঝতে পারবে মনের মধ্যে যদি ভয় থাকে, একটা নজরদারি হচ্ছে, একটা ছাকার চেষ্টা হচ্ছে, ধরা পড়ে যাবে, এই ভয়টা কত রকম অপরাধকে রুখে দিতে পারে। জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তে এক তরুণী ধরা পড়েছে। কেন ধরা পড়েছে জানেন? সে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল বাংলাদেশে। কেন চলে যাওয়ার চেষ্টা করছিল? কারণ বিহারে এসআইআর হয়েছে, এবার অক্টোবরে বাংলাতেও ওই কাগজপত্র, নাগরিকত্ব, এই পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। মানে সোজা কথা, এখানেও এসআইআর হবে, চাকরিতে ধরা পড়ে যাবে, আটকে যাবে। সেই ভয়ে ওই তরুণী সপরিবারে বাংলাদেশের ঢাকায় পালাচ্ছিল। অবশ্যই সোজা পথে না, আরকাটির মাধ্যমে ঢুকেও ছিল, আরকাটির মাধ্যমে। ফলে আর সঠিকভাবে সঠিক রাস্তায় বেরোবে কী করে? বেরোতে গেলেও সে আরকাটিই ভরসা। সেখানে কালক্রমে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে, তাতেই ধরা পড়েছে। এবার গ্রামবাসীরা পুলিশ ডেকেছেন, আবার বিএসএফকেও ডাকিয়েছেন। এসআইআর ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমাদের দেশে একটা যতই রাজনৈতিক ইস্যু হোক, তার মধ্যে কিছু কিছু জিনিস আছে, ওই ভয়টা, যেটা এই অনুপ্রবেশকারীদের মনের ভেতর ঢুকতে শুরু করে দিয়েছে। এটা নিয়ে যতই বিহারে অতি নিবিড় সমীক্ষা বাতিলের দাবিতে ইন্ডিয়া ঐক্য লাগাতার একটা বিক্ষোভ টিক্ষোভ দেখা, সুপ্রিম কোর্টে মামলা মোকদ্দমা হোক, এইসব হচ্ছে আর কি। কিন্তু বিহারে এসআইআর কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং বাংলাতেও হবে। সেটা নিশ্চিত হওয়ার পরেই এভাবে বাংলাদেশিদের দেশে ফেরার হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। তো সেটা যখন শুরু হয়েছে, তখন নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে খুব অমূলক বলা যাবে কি? মানে অন্তত এই ভয়টা, সেটা যে ঢুকিয়ে দেওয়াটা অনেক জরুরি সবার মনের মধ্যে। সেটা যারা ওই ক্যামেরার নজরদারি চান না, ক্যামেরার ছাঁকনি চান না, তাদেরও বোঝা উচিত। আর যারা এইভাবে বেনজল মিশে থাকুক চান, তাদেরও বোঝা উচিত। কোথা থেকে আসছো? হ্যাঁ, আলিগড় থেকে আসছি আমরা। আলিগড়? কে নিয়ে আসছে তোমাকে? আমার মা বাবা। কোথায় বাড়ি? 10-12 জন। 10-12 জন। কোথায় ওরা? কোথায়? ওরা এখানে একটা লোক কোথায় দিয়ে পাঠাইছে। ঢাকা থেকে তুমি আসলে কি করে? আসি নাই, আমরা যাবো কেমন? এখন ঢাকা যাবা? ঢাকা আমাদের যেহেতু এরিয়াটা হচ্ছে বর্ডার এরিয়া, তো বিএসএফ তো নক করা হয়েছে। আমাদের দেশের ক্ষতির জন্য তো আসতে পারে, উদ্দেশ্য কিছুই নেই। মনে হয় আমাদের যে এসআইআর শুরু হয়েছে, তার জন্য হয়তো ওদের ডকুমেন্টস ঠিক নেই, হয়তো বাংলাদেশ থেকে এসেছিল, এখন চলে যাবে। গোয়ালে ধোঁয়া বলে একটা কথা আছে, জানেন তো? গোয়ালে ধোঁয়া, আসলে সেই কাজটা করা হয় ওই লুকিয়ে থাকা পোকামাকড় মারতে। ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পোকারা বেরিয়ে আসে। এসআইআরও মনে হচ্ছে সেই ধোঁয়ার কাজটা করছে। মানে হাতে নাতে ধরা পড়ার ভয় আগে ভাগেই পালাতে চাইছে অনুপ্রবেশকারীরা। এটা গেল বাংলায়, যেখানে এখন এসআইআর শুরুই হয়নি। শুরু হওয়ার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আর যেখানে ইতিমধ্যে এসআইআর হয়ে গেছে সেই বিহারে, সেখানেও তো হইচই চলছে। হইচই হবে, এটাই স্বাভাবিক, এটাই ভাবছেন তো। সেখানে হইচই চলছে সম্পূর্ণ অন্য একটা ইস্যুতে, একটা এআই ভিডিও যেখানে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার মা প্রয়াত হীরাবেন মোদীকে। বিহার ভোটের আগে বিজেপি আর নরেন্দ্র মোদীকে ভোট চোর বলে প্রচার করছে কংগ্রেস। এবার 36 সেকেন্ডের এই ভিডিওটিতেও কংগ্রেস সেই প্রচারই করেছে, কিন্তু একে ব্যক্তি আক্রমণ বলেই পাল্টা সরব হয়ে গেছেন গেরুয়া শিবিরের নেতারা। কদিন আগেই রাহুল গান্ধীর কর্মসূচির থেকে ওই নরেন্দ্র মোদীর মাকে জড়িয়ে কুকথা বলার অভিযোগ উঠেছিল। স্বয়ং নরেন্দ্র মোদী এ নিয়ে সরব হয়েছিলেন। এবার সেই বিতর্ক মেটার আগেই এবার মোদীর মায়ের এই এআই ভিডিও, তাও আবার পোস্ট করা হয়েছে বিহার কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বলুন তো, এরপর বিতর্ক দানা বাঁধবে না? ফলে কংগ্রেস বিজেপির মধ্যে তরজা পুরো তুঙ্গে। যদিও কংগ্রেসের দাবি এটা একটা চক্রান্ত, এটা তারা তদন্ত করে দেখছে কিভাবে হলো। আসলে সবাই জানেন যে রাজনীতিতে ব্যক্তি আক্রমণকে সাধারণ ভোটাররা কিন্তু কোনো সময় ভালোভাবে নেন না। বারবার ভোট বাক্সে কিন্তু তার প্রমাণ মিলেছে। মুশকিল হচ্ছে এই জানাটা আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থাকে। রাজনীতিকরা আবার টাইমে টাইমে ভুলেও যান। আগে এ রাজ্য ভোট প্রচারে সেই একই ভুল, আজকে বিজেপি সরব, কিন্তু সেই ভুল তো তারাও করেছিল। এখানে করেছিল এ রাজ্যে ব্যক্তি মমতাকে আক্রমণ করতে গেছিল। সেই আক্রমণ যে বাংলার মানুষ পছন্দ করেনি তা ভোটের ফলেই টের পাওয়া গেছিল তখন। বিহারের ভোটেও এই ব্যক্তি আক্রমণের ভিকটিম কার্ডটাই আবার কাজে লাগাতে চাইছে বিজেপি। হয়তো এখান থেকে টেকে শিখেছে। প্রথমে তাদের ইস্যু ছিল মোদির মাকে কুকথা বলার, এবার এলো এআই ভিডিও। মানে বিজেপির হাতে বারবার এই ব্যক্তি আক্রমণের ভিকটিম কার্ডের হাতিয়ারটা কে তুলে দিচ্ছে? কংগ্রেস স্বয়ং। যা দেখে কেউ প্রশ্ন করতেই পারেন, নেড়া বেলতলায় কবার যায়? ইনফ্যাক্ট প্রশ্নটা তাদের মাথায় আসবে যতবার একটুখানি গুটি পাকা হওয়ার আগে কংগ্রেস নিজেই সেগুলোকে কাঁচিয়ে দিচ্ছে সেইটা দেখে। छी छी डूब करके मर जाओ, मोदी जी को मां बहन लगा के गाली दिया, मोदी जी के मां का एआई वीडियो बना करके आप अपने को क्या साबित करना चाहते हैं? Where is the disrespect shown to his late mother? Why is it that the BJP tries to make an issue out of everything and tries to generate fake sympathy? There is no sympathy on these things anymore. Mr. Modi has to realize he cannot do a touch me not politics. দেখুন, মোদি আর তার মায়ের এআই ভিডিও করে বিতর্কটা উস্কে দিয়েছে বিহার কংগ্রেস। আর রাজধানী দিল্লিতে মানে এটা পুরোপুরি এআই এর বানানো একটা জিনিস, যেটা হয়তো বাস্তব নয়, কিন্তু একটা বাস্তব ঘটনাকে এআই বলে রাজধানী দিল্লিতে শুরু হয়েছে আর এক চরম রসিকতা, যার কেন্দ্রে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। আসলে ওই 21 জুলাই রাতে যে আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিলেন না, তারপর থেকেই বিভিন্ন রকম জল্পনা কল্পনা তো তুঙ্গে। তাকেও আর ধনকরকেও আর জনসমক্ষে সেরকমভাবে দেখা যায়নি, এবং জল্পনা শুরু হয়ে গেছিল যে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতেই এবং কোথায় থেকে কি বলে ঠলে ফেলেন সেইটা এড়াতেই কি তাকে চক্ষুর আড়ালে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশেষে সেই জল্পনার অবসান হয়েছে শুক্রবার। নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের শপথ মঞ্চে ফের প্রকাশ্যে দেখা গেছে ধনকরকে। আর তারপর সোশ্যাল মিডিয়ায় ধনকরের সেই ছবিটা যখন ছড়িয়ে পড়েছে, শুরু হয়ে গেছে ট্রোল। অনেকেই মজা করে লিখেছেন, এটা কি ছবি নাকি এটা এআই দিয়ে তৈরি? মানে রসিকতারও একটা লেভেল থাকে বলুন। মাঝে মধ্যে মানুষজন ভাবে ভালো। আসলে সাংবিধানিক এরকম একটা অনুষ্ঠানে কারুর হাজির থাকাটা যেরকম খবর, তেমনি আবার কারুর গড় হাজির থাকাটাও তো কখনো কখনো খবর হয়ে যায়। আর তাও যদি সেটা আবার হয় লোকসভার বিরোধী দল নেতার। ওই যে উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণনের শপথের কথা বললাম, সেখানে ধনকর থাকায় একদিকে জল্পনা, আর উল্টো দিকে জল্পনা রাহুল গান্ধী না থাকায়। তাকে এই নিয়ে কাঠগড়ায় তুলে দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য যে অনুষ্ঠানে প্রোটোকল মেনে উপস্থিত থাকার কথা বিরোধী নেতা, লোকসভার বিরোধী নেতা তো রাহুল গান্ধী, তার উপস্থিত থাকাটাই সৌজন্য বা নিয়ম বা যেরকম রীতি আর কি বলতে পারেন। এবার কয়েকদিন আগে রাহুল গান্ধী লালকেল্লায় দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানেও তো বয়কট করেছিলেন। গেরুয়া শিবিরের নেতারা এ নিয়ে রাহুলকে তখনও কাঠগড়ায় তুলেছিল, এবারও তুলল। এবার এই গড়হাজিরাকে কিন্তু
রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখাতে চাইছেন আবার বিরোধী দল নেতা। মানে তিনি ভাবছেন এটা সবাই বুঝে যাবেন, বোঝাতেও চাইছেন। মোদি আর বিজেপির বিরুদ্ধে তিনি এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন। আপনাদের খেয়াল আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় সেই একই অভিযোগ তুলেছিলেন, বলেছিলেন প্রচুর টাকা 15-16 কোটি টাকা দিয়ে এই সাংসদ কেনা বেচা হয়েছে, বিজেপির দিকে আঙুল তুলেছিলেন। এবার সেই একই অভিযোগে আরও শিলমোহর দিয়ে সেই স্লোগান দিয়েই গড় হাজিরা বিতর্ক নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন রাহুল। मेन मुद्दा तो देश में वोट चोरी का है। हरियाणा का महाराष्ट्र का चुनाव चोरी किया गया, कर्नाटक में हमने दिखाया। तो मेन मुद्दा तो देश में वोट चोरी का है। सब जगह लोग यही कह रहे हैं ভোট চোর। দেখুন উপরাষ্ট্রপতির শপথে বিরোধী দল নেতা আলটিমেটলি গেলেন কি গেলেন না, বা প্রাক্তন উপরাষ্ট্রপতি তিনি হাজির থাকলেন কি থাকলেন না, সত্যি বলতে কি এ নিয়ে কথা বললাম, হাজিরাটা হলো, জল্পনার কথা হলো, কিন্তু এটা আমজনতার অ্যাকচুয়ালি কিছু আসে যায় না। ওগুলো আমাদের ইস্যু নয়, আমাদের জন্য এগুলো খুব একটা বিরাট গুরুত্বপূর্ণও নয়। কিন্তু আমজনতার কারণেই রাহুল গান্ধী যাচ্ছেন না, এটা কিন্তু বলার সুযোগ থাকছে কংগ্রেসের সামনে। তারা সেইভাবেই তুলে ধরার চেষ্টা করছে। মানে বুঝতে পারছেন, রাজনীতি যেটাই করুক না কেন আপনি না চাইলেও আপনাকে জড়িয়ে নেবে, তাতে আপনার লাভ থাকুক চাই না থাকুক, ওতে রাজনীতি কিচ্ছু আসে যায় না। কারণ রাজনীতিও জানে আর আমরাও জানি সব লড়াই হয়তো আলটিমেটলি মানে যেটা আপনার আমার স্বার্থের ব্যাপার সেটা ওই আদালতেই যাবে। এখন তো সেটাই নিয়ম হয়ে গেছে। আচ্ছা, সেই কারণেই কি আদালত টার্গেট হচ্ছে? আজ দেশের 2 হাইকোর্টে পর বোমা হামলার হুঁশিয়ারি গেল। প্রথমে দিল্লি হাইকোর্ট, তারপর বোম্বে হাইকোর্ট। এবং পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যাতে বিচারপতিদের পর্যন্ত আদালত ছেড়ে চলে যেতে হয়। কি বলবেন, সবটাই ভুয়ো? না, এভাবে তো বিষয়টাকে এত সহজে উড়িয়ে দেওয়া যায় না। এর দুটো কারণ। এক, বাস্তব পরিস্থিতি, বুঝতেই পারছেন গোটা বিশ্ব বা দেশ সব কিছুই কোনোটাই তো একের থেকে বিচ্ছিন্ন নয়। আর 2, পর ঘটতে থাকা কয়েকটা ঘটনা। বাস্তব পরিস্থিতি, ইদানিং আম জনতার ভালো মন্দে জনতার কাছে ওই আদালতের গুরুত্বটা অনেকটা বেড়ে গেছে। রাজনৈতিক দলগুলো আপনার আমার সমস্যার সমাধান করতে তো পারছেই না, উল্টে আরও সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। ফলে আপনাকে আমাকে মানে জনতাকে হয় রাজনৈতিক দলগুলোকে মানে এড়াতে অথবা নিজেদের সমস্যার সমাধান করতে ওই আদালতে ছুটতে হচ্ছে। আর তারা ছুটলে রাজনীতিকেও ছুটতে হবে, এটাই তো স্বাভাবিক। মানে আদালত সব ভালো মন্দের নিয়ন্ত্রক হয়ে যাচ্ছে। আর সেই কারণেই এই সমস্যা তৈরির চেষ্টা হতে পারে। কারা করছে? যে শক্তিগুলো পড়শি দেশে সমস্যা তৈরি করছে তারাই এর নেপথ্যে কিনা সেটা তো খতিয়ে দেখছেন গোয়েন্দারা। মানে এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেখানেই উড়ে আসছে কতগুলো কোইন্সিডেন্সের ঘটনা, মানে কাকতালীয়ভাবে মনে পড়ে যাওয়া ঘটনা। ঠিক 1 সপ্তাহ আগে মুম্বাই ট্রাফিক কন্ট্রোলে এরকমই এক হুমকি দেওয়া হয়েছিল। সপ্তাহ 3 আগে দিল্লির 50টা স্কুলে এইভাবেই বোমাতঙ্কের হুমকি দেওয়া হয়েছিল। 2 মাস আগে দিল্লিতেই পরপর বিভিন্ন স্কুলে বোমা থাকার আতঙ্ক ছড়ানো হয়েছিল। এগুলো সব কি স্রেফ ভুয়ো, কাকতালীয়, মজা, নাকি এগুলো অনেকটা সেই রাখালের বাঘ পড়ার ঘটনার মতো বারবার ঘটিয়ে লোকজনের যে একদম তৎপর থাকা, সতর্ক থাকা, সেই জায়গাটাকে নড়িয়ে দেওয়ার চেষ্টা। আপনি একটু হালকা দিলেন তখনই কি কিছু হবে? দেখুন অতীতে তো এরকম উদাহরণ রয়েছে। এই যে কালকে 13ই সেপ্টেম্বর 2008-এ এই দিনেই তো দিল্লিতে সিরিয়াল ব্লাস্ট হয়েছিল। একই দিনে 4 জায়গায় বোমা বিস্ফোরণে 90 জন মারা গেছিলেন। ঠিক 3 মাস আগে তার জয়পুরে ব্লাস্ট হয়েছিল। আর নভেম্বরে ঘটে গেছিল মুম্বাই হামলা তাজ বেঙ্গল হোটেলে, মনে আছে নিশ্চয়ই। এবার মুম্বাই হামলার পর কি দেখা গেছিল? বারবার বিস্ফোরণের মাঝে বারবার ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। সব কিছুই একে অন্যের সঙ্গে রিলেটেড ছিল। সবটাই হয়তো কাকতালীয়, হয়তো এসবের মধ্যে কোনো যোগ নেই, অথবা পুরোটাই একটা সুপরিকল্পিত চক্রান্ত। সুতরাং পচা শামুকে পা কাটার সুযোগ দেওয়া যাবে না।
তাই জন্যই ওই বোমাতঙ্কের শিকড়ে পৌঁছানোর চেষ্টা হচ্ছে। এটা শুধু দেশের আইন আদালত নয়, দেশের জনতার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সত্যি কথা বলতে কি, এটা যেখানেই হোক, আমাদের পরিস্থিতি চারপাশে যা, আমাদের সবাইকেই বোধহয় আমাদের নিজেদের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে সতর্ক থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত দরকার ততক্ষণ পর্যন্ত, হালকা দিলে চলবে না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।